আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কিছু বিষয় নিয়ে কথা বলতে এসেছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর প্রথমে আগে একটু ডিসক্লেমার দিয়ে নিচ্ছি, আমি এখানে যা সভাপতি একজন বাংলাদেশি হিসেবে আমার নিজের কিছু বক্তব্য ছিল আপনাদের সাথে শেয়ার করার। আমি ভাবলাম দিস ইজ দ্য বেস্ট ওয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি বিষয়টা নিয়ে। এবং কিছু কিছু বিষয় আমার কাছে ঠিক লাগেনি, এই জন্য মনে হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে আমাদের আর একটু বেশি চিন্তা ভাবনা করা উচিত। এক নম্বর হচ্ছে গিয়ে সচেতনা এবং সচেতনতা। সচেতনা মানেটা কি? আমার নিজের কিছু চেতনা জাগ্রত করতে হবে, কিছু নিজের কিছু চিন্তা ভাবনা, আমার নিজের থেকে কিছু চিন্তা ভাবনা আমার জেনারেট করতে হবে। এই যে কোভিড-19, করোনা ভাইরাস, মহামারী, প্যান্ডেমিক, টেরর, প্যান্ডেমিক সিচুয়েশন, মানে যে কিছু বলি না কেন, এটা আসলে কি আমাদের সেন্টিমেন্টে কি একটু লাগতেছে না, বা আমরা কি বুঝতেছি না এই জিনিসটা কতটা ভয়াবহ? আপনার পেপারে দেখতেছি, ফেসবুকে দেখতেছি, ফেসবুকটা সরি আমি নামটা নিতেই হলো আমার, এরকম আরো কিছু গণমাধ্যমের মধ্যে দেখতেছি যে এখানে মানুষ অহরহ আসা যাওয়া করতেছে, ঢাকায় ঢুকতেছে, ঢাকাতে বের হয়ে যাচ্ছে। যদি এটা কাপল অফ ডেজ ব্যাকের কথা, এখন হয়তো সরকারি বিষয়টা নিয়ে আরো বেশি কনসার্ন হয়েছেন। আমি লেটেস্ট খবরটা থেকে আমি লেটেস্ট এখন জানিনি, বাট আমার রিসেন্ট কিছু রিভিউ থেকে আমার আর কি কথাটা বলার ভাই। আমি আমার মার কাছে শুনলাম রিসেন্টলি, আমাদেরই এক পরিচিত মানুষ, দূরের পরিচিত মানুষের এক ফ্যামিলি, সে আপনার নবগঞ্জে বাসা। তো ওই সে চাকরির কোনো কারণে সে ফাইন্যান্সিয়াল রিজনে সে চাকরি করতেন আপনার নারায়ণগঞ্জে। তো নারায়ণগঞ্জে যখন এই করোনার সিচুয়েশনটা অনেক খুব বেশি বেড়ে গেল, তখন সে একা ওখানে থাকতেন, ইয়াং ছিল, আমার থেকে ছোট। তো সে তখন ওই সিচুয়েশনে সে চলে আসলেন দেশে বাড়িতে। দেশে বাড়িতে আসার পরে তার করোনা, মানে তখন শ্বাসকষ্ট শুরু হয়। ডাক্তারের কাছে যায়, লোকাল হসপিটালে যায়, ঢাকায় আনা তখন সম্ভব ছিল না। তো তখন এই করার পরে ডাক্তারে তাকে রাখেন, ওই দিন রাতেই ছেলেটা মারা যায়। এই সিচুয়েশনটা যে এখন একটা প্রবলেম যাচ্ছে, অনেকেই চিন্তা করেন যে আমি, আমার ছেলে, আমার অমুক, আমার তমুক। হ্যাঁ, আমার নিজের কথা দিয়ে বলি, আল্লাহ তালা আমাকে খুব সুন্দর একটা সুযোগ দিচ্ছেন আমার ফ্যামিলির সাথে থাকার। তাই হয়তো আমি সেই সিচুয়েশনটা, আমি 8-10 জনের চেয়ে হয়তো একটু ভালো আছি। আবার আবার যদি এভাবে চিন্তা করি, আজকে যদি আমি এমন একটা সিচুয়েশনে থাকতাম যে আমি ঢাকার বাইরে, আমি কিন্তু ভাই আসতাম না, আমি আমার বাসায় আসতাম না। একটা রিজন হচ্ছে গিয়ে, একটু পরে আপনার বুঝতে পারবেন। প্রথম সিচুয়েশনটা হচ্ছে গিয়ে, আমি যদি, আল্লাহ মাফ করুক, আমি যদি করোনা রোগী হয়ে থাকি, আমি কি আমার ফ্যামিলিকে নিয়ে মরতে চাই? বা আমি কি আমার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে মরতে চাই? আজকে আমার ফ্যামিলি থেকে শুরু হবে মহল্লাতে, মহল্লা থেকে শহরে, শহর থেকে উপশহর, উপশহর থেকে জেলা, তারপরে পুরো বাংলাদেশে। সচেতনা, সচেতনা, সচেতনতা। তো সচেতনতার ব্যাপারে তো গভর্নমেন্ট আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিতেছেন, আলহামদুলিল্লাহ, আরও দিবেন ইনশাল্লাহ, যতদিন পর্যন্ত এই প্রবলেম সলভ না হয়। এটা তাদের দায়িত্ব, তারা চেষ্টা করতেছে। ভাই সব কিছু তো পজিটিভ নেগেটিভ থাকবে ভাই। যেমন আপনারা পেপারে দেখতেছেন চাল চোর ধরা পড়ছে, তেমনি কিন্তু তাদের থেকে কিন্তু আরও অপোজিট ভাবে যদি চিন্তা করেন, তাহলে অনেক মানুষও কিন্তু সাহায্যের হাত বাড়ায় দিচ্ছে, যে যেখান থেকে যেভাবে পারতেছে, যে যাদের পজিশন থেকে যেভাবে করতেছে। আপনি যদি আজকে পয়সালো হয়ে থাকেন, স্বাবলম্বী হয়ে থাকেন, আপনি আপনার ঘরের মানুষ থেকে শুরু করেন, আত্মীয় স্বজন থেকে শুরু করেন, এমন অনেক মানুষ পাবেন যারা মুখ ফুটে কিছু বলতে পারবে না। ফাইন্যান্সিয়ালি তারা এমন একটা সিচুয়েশনে, মধ্যবিত্তরা যেরকম, যারা একটা সিচুয়েশনে আসছে যে তারা না পারে হাত পাততে, না পারে চাইতে,
না পারে চলতে। তো আপনারই আশেপাশে দেখেন না, আমরা যারা স্বাবলম্বী আছি বা আল্লাহ তাল্লাহ আমাদের 2টা টাকা বেশি দিচ্ছেন, আমরা সেই 2টা টাকা থেকে একটা টাকা আমাদের আত্মীয় স্বজনের মাধ্যমে আগে আমাদের আত্মীয় স্বজন আমাদের পরিবার নিয়ে আগে চিন্তা করি, তারপরে আস্তে আস্তে আমরা চলে যাই আমাদের পরিবার থেকে পরে যারা আছে পরিবার আগে। এটা ছিল কিছু ব্যাপারে সচেতনা। আর সচেতনতা তো আলহামদুলিল্লাহ আমরা কম বেশি সবাই জানি। আমি মনে করি আমরা বাংলাদেশিরা এখন অশিক্ষিত বলে কেউ নাই। অশিক্ষিত মানে কম বেশি সবাই জানি, 1 2 3 4 ABCD কম বেশি সবাই জানি, সরল সবাই জানি। হয়তো আমাদের এই না, ভয় পায় না আপনি, এটা নর্মাল কাশি। তো বিষয়গুলো আসলে এগুলো নাড়া দেয়। এই যে যেমন যদি সচেতনার কথা বলি একটা, আমাদের যে সাংবাদিক সাহেবরা তারা যে রাস্তাঘাটে দৌড়ঝাঁপ করে যেভাবে পারতেছেন খবর জোগাড় করতেছেন, আমাদেরকে সবসময় আপডেট রাখতেছেন, হ্যাটস অফ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যথেষ্ট রিস্ক নিয়ে কাজগুলো করতেছেন, আপনাদেরকে আসলে ধন্যবাদ। মানে ইউ ডিজার্ভ মোর দেন দ্যাট। আপনারা এই যে ডাক্তার, নার্স, যারা সামাজিকভাবে আমাদেরকে যে ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছেন, তারা তো একে তাদের দায়িত্ববোধ থেকে করতেছেন 1 নম্বর, আর দ্বিতীয়ত হচ্ছে যুদ্ধ, এটা একরকমের একটা যুদ্ধই বলতে পারেন। তারা কিন্তু একদম মানে, তারা আমাদেরকে সেই সাপোর্টটা দিয়ে, আমাদের সিভিলিয়ানদেরকে সেই সাপোর্টটা দিচ্ছেন। তারা তারা আমাদের এই ধরনের একটা প্যান্ডামিক সিচুয়েশন থেকে আমাদেরকে উদ্ধার করার যথেষ্ট চেষ্টা করতেছেন। তো এই বিষয়ে আসলে আমাদের নিজেদের সচেতনতার দিক দিয়ে বা আমাদের যে সাবান দিয়ে হাত ধোয়া ঘন ঘন 2 সেকেন্ড ধরে আপনার ইয়ে করা, আমরা এগুলো তো ফলো করতেছি, স্যানিটাইজার ইউজ করতেছি। আরও কিছু ছোট ছোট বিষয় আছে যেগুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমরা অনেকটা সিচুয়েশন ওভারকাম করতে পারবো। তার মধ্যে যেমন একটা যদি আমি বলি যে আমাদের মাস্ক পরার যে সিস্টেমটা, আমরা অনেক সময় যখন কথা বলি তখন কথা বলতে গেলে মাস্ক নামায় কথা বলতেছি, যেটা আমি রিসেন্টলি টিভিতে প্রায় দেখা যায়। সাংবাদিক সাহেবরা যারা যখন কনভারসেশন করেন, 1 to 1 অ্যাঙ্করিং করেন, তখন বা ক্যামেরাতে যখন কথা বলতেছেন তখন তারা মাস্ক নামায় কথা বলতে, মাস্ক নামায় কথা বললে তো কিছু নাই ভাই। আপনি মাস্ক পরে কথা বলেন, আপনার নামটা তো স্ক্রলে উঠতেছে, আপনি কে। বা আপনি যদি কারোর সাথে কথা বলতেছেন, যারকে নিয়ে কথা বলতেছেন, যে স্পেশালিস্টকে নিয়ে কথা বলতেছেন, সে তো তার স্ক্রলে থাকতেছে, তো ফেস দেখানোর কিছু নাই। আর এই যে মাস্কটা আপনি নামাচ্ছেন, দিস ইজ নট দ্য ওয়ে টু টেক অফ ইউর মাস্ক। আপনি এটাকে ধরতেছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি মাস্কটাকে যে ঝোলাচ্ছেন, যে আপনার যে জায়গাটা এক্সপোজড হয়ে থাকে সেই জায়গাটা তো একটু কন্টামিনেশন থাকতে পারে নাকি। সো অনেকে যেমন দেখা যায় যে মাস্ক পরার সময়, 1 মিনিট আমি একটু আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই। এই যেমন ধরেন এটা একটা মাস্ক, এটা জাস্ট আমি ডেমোর জন্য আর কি দেখাচ্ছি, স্যার অন্যভাবে কেউ নিয়েন না। এই যে আপনি যখন মাস্কটা পরলেন, হ্যাঁ ঠিক আছে, এই জায়গাটা কিন্তু আপনার এক্সপোজড, সামহাউ ইট ইজ এক্সপোজড। আপনি যখন কথা বলতেছেন আপনি কিন্তু মাস্কটাকে নামায় কথা বলতেছেন, তখন আপনি আসলে কি করলেন জিনিসটা, আপনার কন্টামিনেশন যে ওপেন জায়গাগুলোতে, ওপেন যে এইখানে যে এক্সপোজারটা ছিল সেটা দিয়ে আপনি এফেক্টেড হয়ে গেলেন। এখন আপনি এটাকে কি করতেছেন, আবার আপনি এটাকে এফেক্ট করতেছেন। সমস্যাটা কোথায় হলো? এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, আমি যদি আগে মাস্কটা এভাবে পড়তাম, একবারে ফিটিং করে যদি আমি পড়তাম, তাহলে কিন্তু আমার চান্সেস অফ এরর
আরো কম থাকে। তা আমি যখন এইভাবে কথা বলতেছি, আমি তো মাছটাকে ধরতেছি, আমার হাত কিন্তু এক্সপোজড, ডায়াস মাইক ধরতেছি, এটা ধরতেছি, সেটা ধরতেছি, আবার এটাকে ধরে আমি এটাকে উঠাই। লাভ কি হলো ভাই? এটা কি সচেতনা নাকি সচেতনতা? আশা করি আপনি বুঝতে পারবেন বিষয়টা। এটা গেল একটা। আর আমি লিখে রাখছি কিছু, সবগুলো আসলে একবার এইভাবে বলা যায় না। দ্বিতীয়টা হচ্ছে কি আপনার, আমাদের যে আমাদের যে পেশেন্টরা যারা পজিটিভ, টেস্টে পজিটিভ, জিনিসটা হাস্যকর ভাই। আপনারা পজিটিভ টেস্টের উপর আপনার হাসপাতাল ছেড়ে পালায় যান কেন? পালায় আপনি কোথায় যাবেন? আপনার পালানো মানে, ভুল তথ্য দেওয়া মানে ডাক্তারের চিকিৎসকদের ব্যাঘাত ঘটানো। তারা এই যে 17, 18 ঘন্টা, 20 ঘন্টা ধরে যে একটা পেশেন্টকে ট্রিট করতেছেন দিন রাত, তাদেরও তো ফ্যামিলি, বাচ্চা কাচ্চা আছে, তাদের তো জীবনের রিস্ক আছে। তারা সেই রিস্ক নিয়ে কিন্তু আপনার কাজটা করতে, আপনাদের সেবা দিয়ে যাচ্ছেন। তো আপনি যখন কোভিড-19 পজিটিভ হয়ে গেলেন, তখন আপনি পজিটিভ থাকা অবস্থাতে আপনি যদি হাসপাতাল থেকে পালায় যান, আপনি তা আরো 10টা 100টা মানুষকে আপনি এফেক্টেড করতেছেন। এটা কি আপনার অজ্ঞতা, ইগনোরেন্স, নাকি আপনার মানে আপনার মাথায় এই বুদ্ধিটা কোত্থেকে আসলো যে আমি পালাই গেলে বেঁচে যেতে পারবো করোনা থেকে? আপনি তো ডাক্তারের কাছে আসছেন আপনার চিকিৎসার জন্য। আপনি যদি ডাক্তারকে ছেড়ে যদি এখন পাল্লায় আপনি থাকেন, আপনি তো আরো ভাই আমাদেরকে এফেক্টেড করবেন। এই যে এখন যে গভর্নমেন্ট থেকে যে একটা লকডাউন হয়েছে, এই লকডাউনটা যে এক্সটেন্ড করা হইলো, কেন করা হইলো? কখনো কি একটু চিন্তা করছেন এটা তো আমাদের ন্যাশনাল লস কি হইতেছে? আমি ইকোনমিস্ট না, আমি ছোট একটা মানুষ, অল্প শিক্ষিত, ইঞ্জিনিয়ারিং নিয়ে একটু পড়াশোনা করছি। আর আমার এতটুকু তো কনসার্ন আছে যে আজকে যদি আমার ইকোনমি না চলে, তাহলে আজকে আমার ইনকাম নাই। আর আমার ইকোনমিটা আমি যত তাড়াতাড়ি প্রবলেমটাকে ওভারকাম করতে পারবো, তত তাড়াতাড়ি ইট উইল বি সর্টেড, নাকি? আমার প্রবলেমটা তাড়াতাড়ি সলভ হয়ে যাচ্ছে। এখনই যে আপনারা পালায় বেড়াইতেছেন, পালায় থাকতেছেন, নতুন নতুন এলাকায় যাইতেছেন, অনেকে তো বিয়ে শাদী অ্যাটেন্ড করে এসে পরে করোনা পজিটিভ ধরা পড়ছে, বিভিন্ন এলাকাতে ছড়ায় যাচ্ছেন আপনারা। করোনা তো ভাই কন্টামিনেশনের মাধ্যমে ছড়াচ্ছে। আমরা কি একটু জ্ঞান, একটু 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 নিজের চিন্তা দিয়ে মানে নিজের চেতনা দিয়ে কি একটু বুঝার চেষ্টা করতে পারি না যে এইভাবে করে আসলে পালা আমি কি করতে পারি? ব্লগটাকে আমি ছোট রাখার চেষ্টা করবো আসলে, আমার নিজের কিছু ইয়ে থেকে কথা বলে আসলে। এই যে আপনি কি চান, আপনি আসলে এই যে যারা এইভাবে চলাফেরা করতেছেন এখনো, তারপরে দেখা যাচ্ছে আবার আরেকটা পয়েন্টে আসি, সেটা হচ্ছে কি যে এখনো সেনাবাহিনীদের আচ্ছা ভাই, পুলিশ আপনার গায়ে হাত তুলতেছে, আপনাকে পিটাচ্ছে, অনেকে এগুলো ভিডিও করতেছেন, শেয়ার করতেছেন, অনেকে যে ত্রাণ দিচ্ছেন ভিডিও করতেছেন, শেয়ার করতেছেন, এটা কি বুঝাইতে চান আপনারা? ভাই সূর্য যদি আকাশে উঠে এটা সবাই দেখবে। আপনি এখন দান করতেছেন, খয়রাত করতেছেন, আপনি মানুষকে ত্রাণ দিতেছেন, আপনি হেল্প করতেছেন মানুষকে, আপনি নিশ্চুপভাবে করে যান না। আমি এখনো অনেক মানুষকে আমি আই আই থিঙ্ক টিভিতে না যত মানুষের ত্রাণ নিয়ে কথা আসছে, তার থেকে আরো বেশি মানুষ তারা ত্রাণ দিচ্ছে তাদের নিজস্ব স্টাইলে, হয়তো মানুষকে তারা জানাতে চাচ্ছেন না। সবাই সাপোর্ট পাচ্ছেন, কেউ না কেউ তো সাপোর্ট পাচ্ছেন, অনেকে পাচ্ছেন না। এটা হয়তো বা আমাদের সিস্টেমের সমস্যা। আশা করি প্রবলেমগুলো সলভ হবে। একটা দেশে 18 কোটি মানুষ ভাই, 18 কোটি মানুষ, অনেক মানুষ না খেয়ে আছে, অনেক মানুষ ত্রাণ পাচ্ছে, কেউ কেউ আছে একের বেশি ত্রাণ পাচ্ছে। একটু আগে একটা এনজিও দিয়ে গেছে, আবার আরেকটা এনজিও আসতেছে, তাদের সাথে আমাদের এখানে কোনো কিছু প্ল্যান মাফিক হচ্ছে না। এগুলো যদি যারা এই এখন যারা ত্রাণ দেওয়ার যে সিস্টেমটা করছেন, তারা সবাই মিলে যদি
একটা প্ল্যানিং করে একটা স্কেডিউলের মধ্যে যদি নিয়ে আসেন যে কে কীভাবে ত্রাণ দেবেন বা কদিন ইন্টারভেলে ত্রাণ দেবেন, তাহলে কিন্তু প্রবলেম অনেকটা সলভ হয়ে যায়। যেমন রিসেন্টলি একটা ঘটনা আমি শুনলাম যে একই বাড়িতে ত্রাণ আসছে 4 বার। একই বাড়িতে ত্রাণ আসছে 4 বার, সে 3 মাসেরটা রেখে 1 মাসেরটা বিক্রি করে দিচ্ছে ক্যাশ টাকার জন্য, এবং বাজার মূল্য যা আছে তার থেকে অনেক কমে সে বিক্রি করছে। অনেকে আবার এটা কিনছে। তো এই ধরনের যে একটা সমস্যা হচ্ছে, এটা অসামঞ্জস্য যেটাকে আমি বলতেছি, এই যে এইটা ইমব্যালেন্স যে হচ্ছে, এই ইমব্যালেন্সটা কিন্তু আসলে একটা সিস্টেমে আসা দরকার। আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ছোট মানুষ, খুব বেশি কিছু বুঝি না, কিন্তু কিছু কিছু জিনিসের ব্যাপারে আমার একটু কনসার্ন। আপনারা যদি একটু প্লিজ আমাকে কেউ সাপোর্ট দিতে পারেন এখানে, আমি সব বোঝার জন্য যে আমরা যদি এটাগুলোকে একটু স্কেজুয়াল বা একটা সিস্টেমেটিকভাবে যদি এই ত্রাণগুলো দেই, বেসরকারিভাবে হোক সরকারিভাবে হোক, আমার মনে হয় না বাংলাদেশের কোনো মানুষ ত্রাণ থেকে বঞ্চিত হবে। আমি মধ্যবিত্ত থেকে শুরু করে বলতেছি, যারা ওই লাইনে দাঁড়াইতে পারেন না, তাদের সামাজিকতা, লজ্জা সব কিছু কাজ করে। যারা চাকরিজীবী, তাদের এখন অনেকেরই কিন্তু হয়তো বা প্রথম মাসে তারা চলতে পারছেন, কোম্পানি থেকে তারা একটা পেমেন্ট পাইছে, বাট পরের মাসগুলো, এই যে সামনে রমজান চলে আসছে, এখন কিন্তু পেঁয়াজের দাম 60 টাকা 70 টাকা হয়ে গেছে। গতকালকে গত পরশু আমি আমার মাকে নিয়ে বাজারে গেছিলাম, তখন শুনি পেঁয়াজের দাম হয়ে গেছে 60 টাকা, আজকে শুনি 70 টাকা। অথচ গভর্নমেন্ট থেকে বলা হয়েছে 40 টাকার উপরে পেঁয়াজের দাম বাড়লে অ্যাকশনে যাবে। অ্যাক্টিভিটিস, ম্যাজিস্ট্রেটদের অ্যাক্টিভিটিসগুলো মাঝখানে খুব অ্যাক্টিভ ছিল, আমি কিন্তু এখন ওই জিনিসগুলোকে দেখতেছি না। আমি যদি না দেখে থাকি, আম সরি, আপনারা যদি কেউ দেখে থাকেন, আই অ্যাপ্রিসিয়েট। আমার মনে হয় ইটস নট ইনাফ, আমাদের ইনাফ সাপোর্ট হচ্ছে না, সব কিছুতে একটা ইমব্যালেন্স চলে আসতেছে। আই হোপ আপনারা যারা এটা দেখতেছেন ভিডিওটা, তারা হয়তো বা কোনো, যদি কোনো এনজিও বা কোনো হয়ে থাকেন, আপনারা একটা সিস্টেমে চলে আসেন। যেমন দেখা যাচ্ছে অনেক এলাকার ঠিক মতো ত্রাণ পাচ্ছে না, অনেক এলাকা পাচ্ছে, বেশি পাচ্ছে। ওখানকার যে লোকাল ওয়ার্ড কমিশনার আছেন, তাদের সাপোর্টটা নেন আপনারা, তো দেখেন কি হয়। দুঃখজনক বিষয় এটাই যে একটা কোভিড পেশেন্ট, সে যখন জানে যে আমি পজিটিভ, তাকে আমরা অনেক নেগেটিভ মাইন্ডসেট বিল্ড আপ করায় ফেলি। এটা কিন্তু তার মনোবলকে আরও বেশি ভেঙে ফেলে। আর যিনি নেগেটিভ, মানে যিনি করোনা নেগেটিভ, যার এখনো হয়নি করোনা, আপনি ভাইবেন না যে আপনি খুব সেফ আছেন। আল্লাহ মাফ করুক, আপনারও হইতে পারে, আপনার নেগেটিভটাও পজিটিভ হইতে পারে। তো আপনারা যদি কেউ যদি জেনে থাকেন যে অমুকের করোনা হয়েছে, অমুক ফ্যামিলির অমুক আত্মীয় করোনা হয়েছে, তাকে মেন্টালি আরও এনার্জাইজ করেন, তাকে নেগেটিভ মাইন্ডসেট বিল্ড আপ করেন না। এমনি একটা মানসিকভাবে আমরা চাপে আছি, তার মধ্যে যদি এই পেশেন্টগুলো যদি এর আরও বাড়তি চাপের মধ্যে থাকেন, তারা কি মনোবল হারায় ফেললে কিন্তু তখন ভালো মানুষও অসুস্থ হয়ে যাবে, ভালো মানুষও অসুস্থ হয়ে যাবে মনোবল হারায় ফেলবে। আমাদের সবার কিন্তু মানসিকভাবে সেই স্ট্রেংথ দেওয়া উচিত, ফ্যামিলি থেকে হোক, ছেলে মেয়ের থেকে হোক, আত্মীয় স্বজন থেকে হোক। আপনার প্লিজ আপনাদের ফ্যামিলিতে যদি কেউ করোনা পেশেন্ট থাকে, তাদেরকে মেন্টালি সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন। আর আমরা চাই না যে কোনো করোনা পজিটিভ পেশেন্ট, এটা আসলে দুঃখজনক যে করোনা পজিটিভ কারো কোনো পেশেন্টে করোনা পজিটিভ ধরা পড়ছে, টেস্টে ধরা পড়ছে পজিটিভ, এটা তার জন্য, তার ফ্যামিলির জন্য এবং সামাজিকভাবে তাদেরকে আমরা খুব নেগেটিভলি দেখি। সেই কারণ এই ভাই করোনা এই ভাইরাস কিন্তু ভাই কোনো ফ্যামিলি, কোনো টাকা পয়সা, কোনো মানে কাউরে দেখে না ভাই, কাউরে দেখে না। গরিব, গরিব ধনী, ছোট বড়, কাউরে দেখে না ভাই, কাউরে দেখে না। তো
এইসব পেশেন্টদেরকে আসলে আমাদের ওইভাবে সাপোর্ট দরকার। তারপরে এই যে আবার পেপারে দেখি, সরি, অনেক ইলেকট্রনিক মিডিয়াতে দেখলাম যে বাবার কুমিটোলা হাসপাতালে একটা ঘটনা আসলে এখানে দেখলাম যে বাবার করোনা হয়েছে, মারা গেল, কিন্তু ছেলেরা এসে ডেথ সার্টিফিকেট নিয়ে গেছে, কিন্তু বাবার দাফনও করেনি। খুবই দুঃখজনক ভাই। দাফন করা যাবে না, জানাজা পড়া যাবে না, এই ধরনের কথাবার্তা আপনারা, মানে এই ধরনের সিচুয়েশন আপনার কোত্থেকে বিল্ড আপ করছেন? করোনা পেশেন্টটাকে যখন দাফন করে তাকে কিন্তু কভার করেই দাফন করা হয়। আপনি প্রোটেকশন নিয়ে তাকে গোসল করান না, আপনি প্রোটেকশন নিয়ে গোসল করান তাকে। তাকে একটা বাবা, ছেলে বাবার দাফন করলো না, অথচ পেনশনের টাকাটা নিয়ে জন্য ঠিকই ডেথ সার্টিফিকেটটা নিয়ে গেল। আমরা কত কত আর মানে এই জিনিসটা আসলে দুঃখজনক। কিন্তু ছোট্ট একটা ছেলে যখন করোনাতে মারা গেল, ওর বাবা কিন্তু ওই বাচ্চাটাকে ফেলে নেই, বাচ্চাটা জানাজা ঠিকই পড়ছে সে। আমার কথা যদি কোথাও ভুল থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। কিন্তু এই বিষয়গুলো আসলে জাস্ট একটা মানুষ হিসেবে আসলে এগুলো হার্ট করে, এগুলো আসলে মানে বিবেকের না নাড়া দেয়, বুঝছেন? যে আসলে আমরা এরকম একটা সিচুয়েশনে কতটুকু সাপোর্ট দিচ্ছি। দেশের নার্সরা, ডাক্তাররা, মানে তারা 18 ঘন্টা 20 ঘন্টা করে ডে অ্যান্ড নাইট খাটতেছেন। দে ডিজার্ভ আ স্যালুট ফ্রম আস। আশা করি এই প্রবলেমটা সলভ হয়ে গেলে এইসব ডাক্তারদেরকে আমরা ওর উপযুক্ত সম্মানই দিতে পারবো। আশা করি আমাদের গভর্নমেন্ট সে ধরনের সাপোর্ট দিবে। তারা অনেক করতেছে, আনবিলিভেবল। তাদের দায়িত্ববোধ থেকেও করতেছেন, তাদের রিস্ক থেকেও করতেছেন। তারা, তাদেরও ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদেরও আত্মীয় স্বজন আছে। আর আমরা কি করতেছি? রাস্তাঘাটে ঘুরে বেড়াইতেছি। এখন ঘরে থাকতে ভাল লাগে না, বাইরে গিয়ে চা খাইতে হবে, আড্ডা মারতে হবে, গ্যাদারিং করতে হবে। ভাই আপনি কি করতেছেন? এই গ্যাদারিং করে আপনি কি করবেন? ফ্যামিলি নিয়ে মরতে চান? ঘরে কি ভাই একটু কষ্ট করে থাকা যায় না? কথা বলার জন্য কিছু ভাই মাছটা নামাইতে হবে। তবে হ্যাঁ, এত কথার মধ্যে কিছু কথা থেকে যায়। বাজার বাজার সদাই করতে হইলে আপনার বাজারে যেতে হইতেছে। একজন প্রোটেকশন নিয়ে যান, বাজার সদাই যখন করবেন নিজের প্রোটেকশনটা নিয়ে যান। এখনো তো খালি হাতে, খালি মুখে, খালি মাছ ছাড়া অনেকে চলে যেতেছেন বাজারে, 4টা 5টা ব্যাগ, 2 3 জন মানুষ সাথে নিয়ে যেতেছেন। আমি বলতে পারেন আমি আমার মাকে নিয়ে বাজারে গেছি, হ্যাঁ আমি ড্রাইভ করছি আমার মাকে নিয়ে, দুজনে প্রোটেকশন নিয়ে আমরা গেছি। আমি আমার প্রোটেকশন নিয়ে গেছি, আমার মা তার প্রোটেকশন নিয়ে গেছে। এবং গাড়িতে আমরা স্যানিটাইজার রেখে দিচ্ছি, এবং গাড়িটা আসার পরে পুরো গাড়ি ধোয়া হয়েছে স্যানিটাইজার দিয়ে। আমরা যেভাবে পারতেছি নিজেদের প্রোটেকশন নিতেছি ভাই। আল্লাহ তালা আমাদের সবাইকে এই প্রবলেম থেকে সলভ করে ফেলে। আল্লাহ তালা আমাদের সবাইকে প্রবলেম থেকে বের করানো। সবাই দোয়া, প্লিজ ভাই ঘরে থাকেন। ডাক্তাররা ডাক্তারের কাজ করতেছে, নার্সরা নার্সের কাজ করতেছে, ব্যাংকাররা ব্যাংকারদের কাজ করতেছে। আমাদের নিডস যেগুলো বেসিক নিড সেগুলো ফুলফিল করার জন্য সব ধরনের সাপোর্ট কিন্তু আমরা পাচ্ছি। একটু ধৈর্য ধরেন, অধৈর্য হন না প্লিজ। প্লিজ অধৈর্য হন না। আমরা যদি নিজেরা, এখন আমাদের দায়িত্ব আমরা ঘরে থাকি, সেফ থাকি, ঘরের ভিতরেও চেষ্টা করি নিজেদের একটু দূরত্ব বজায় রাখতে, দরজা জানানোর ব্যাপারে একটু সচেতন হই, কতটুকু খোলা রাখবো কি রাখবো না,
এই তো, একটু কষ্ট করি ভাই, খুব তাড়াতাড়ি প্রবলেম সলভ হয়ে যাবে। আর এই ঢাকায় আসা যাওয়া, এই বালতির ভিতরে, ড্রামের ভিতরে, এইগুলো কি ভাই? পিক আপের ভিতরে, তেরপোলের ভিতরে, এগুলো কি ভাই? এগুলো করে আপনি চোর পুলিশ খেলে কই যাবেন? পুলিশ যখন আপনার পিটাইতেছে, এটা কি তারা সাদে পিটাইতেছে? এটা আপনাদের এইসব অজ্ঞতার কারণে পিটানি খাচ্ছেন আপনারা। আপনাদের অজ্ঞতার কারণে আপনারা পিটানি খাচ্ছেন। মাঝে মধ্যে সহ্যের বাইরে চলে যায়, ধৈর্যের বাইরে চলে যায়। আমরা কি এতটাই অজ্ঞ যে আমরা এই সামান্য জিনিসটুকু বুঝতে পারি না? প্লিজ ধৈর্য ধরেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমাদের এখন ধৈর্য, এবং আমাদের যে যেই ধর্মের আছেন তারা তো আমাদের ধর্মটার কাজগুলো আমরা ঠিক মতো করে পালন করি ইনশাল্লাহ। বেশি বেশি করে আল্লাহ নাম নিই, বেশি বেশি করে যে যে ধর্মের আছেন তারা শেষে ধর্মের প্রোগ্রামগুলো আপনারা ভাবে করে ফলো করেন। ইনশাল্লাহ আমার মনে হয় খুব তাড়াতাড়ি আমাদের প্রবলেমটা ওভারকাম করে আসতে পারবো। সচেতন, সরি, সচেতনা, সচেতনা, সচেতনতা, এই দুইটাকে যেন আমরা একটু কষ্ট করে মেনটেন করি। সচেতনা, সচেতনতা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।